বেশি বলবো না আমি, আজকে অনেকগুলো মিস হয়েছে, বাট হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরও কমে যাবে। ঘরের মাঠে ভারতকে হারানো মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন কাবরেরা। দলের সবাইকে গেম টাইম দেয়ার আভাস, সমর্থকদের আস্থার প্রতিদান দিতে চান ফুটবলাররা। ভারতের আগে প্রস্তুতি ম্যাচে নেপালকে হারাতে চান হামজা চৌধুরী। দেশকে প্রতিনিধিত্ব করাই বেশি গুরুত্বপূর্ণ লেস্টার সিটি তারকার। রবির সঙ্গে 1 বছরের চুক্তি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ে অধরা জয়ের খোঁজেই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে এটাকে মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন হাভিয়ার কাবরেরা। এজন্যই নেপাল ম্যাচে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চান হেড কোচ। আভাস দিয়েছেন দলের সব ফুটবলারকে গেম টাইম দেয়ার। এদিকে যেই আস্থা নিয়ে মাত্র 4 মিনিটে সব টিকিট কেটে ফেলেছেন সমর্থকরা, ভারতকে হারিয়ে তার প্রতিদান দিতে চান ফুটবলাররা। বাংলাদেশ ভালো ফুটবল খেলছে, কিন্তু তার প্রমাণ কই? এশিয়ান কাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে তাকালে অর্জন বলতে কেবলই 2 ড্র। সেখানে উল্লেখ নেই মাঠে হামজাদের চোয়ালবদ্ধ লড়াইয়ের কথা। প্রতিযোগিতার মঞ্চটা এমনই, শুধু মনে রাখে বিজয়ীদের। এখন পর্যন্ত বাংলাদেশের ঝুলিতে যেই 2 পয়েন্ট, তার সবই অ্যাওয়ে ম্যাচে। হোম ম্যাচ দুটোতেই হারের তিক্ততা। ভারত ম্যাচ দিয়ে আবারও জাতীয় স্টেডিয়ামে ফিরছে লাল সবুজ। এবার আর কিছুতেই কোনো ভুল করতে চান না হাভিয়ার কাবরেরা। আমাদের প্রধান ফোকাস হচ্ছে ভারতকে হারানো। ফুটবলারদের মানসিকতা থেকে শুরু করে পরিকল্পনা সব জায়গায় এই একটা বিষয়ই ঘুরপাক খাচ্ছে। আমাদের হয়তো পারফরমেন্স ভালো হচ্ছে, কিন্তু আমরা এশিয়ান কাপ বাছাইয়ে এখনো কোনো ম্যাচ জিতিনি। এবার আমরা সত্যি এটা চাই। আমি মনে করি হোম ম্যাচে এটা আমাদের মোক্ষম সুযোগ। বাংলাদেশে এবার এসে হামজার প্রথম প্র্যাকটিস সেশন। সমিতকে পাওয়া যাবে নেপাল ম্যাচের একদিন আগে। হিমালয় কন্যাদের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে তাদের দুজনেরই খেলার সম্ভাবনা আছে। পাশাপাশি আদর্শ প্রস্তুতির জন্য পুরো স্কোয়াডের বাকি ফুটবলারদেরও বাজিয়ে দেখতে চান স্প্যানিশ কোচ। হামজা আজ অনুশীলন করছে। কাল দলের সঙ্গে সমিত সোমের অনুশীলন করার কথা রয়েছে। এখন পর্যন্ত যা পরিকল্পনা, নেপাল ম্যাচে তারা দুজনেই খেলবে। আমরা এই ম্যাচে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চাই, আর তাই নেপালের বিপক্ষে সবাইকে গেম টাইম দেওয়ার পরিকল্পনা আছে। গোল করার পর উদযাপন হবে, এটাই স্বাভাবিক। তবে কোন সিচুয়েশনে ফুটবলাররা সেলিব্রেশনে যাবেন তা জানা গুরুত্বপূর্ণ। হংকং এর বিপক্ষে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচেই এই উদযাপন নিয়ে হয়েছে সমালোচনা। তবে এবার আর সেই পথ মারাতে চান না ফুটবলাররা। যখন সিঙ্গাপুরের সাথে আমি গোল করছিলাম, তখন কিন্তু আমি বল নিয়ে তাড়াতাড়ি গেছিলাম, কিন্তু লাস্ট ম্যাচে যখন আমি হংকংয়ে গোল করি, তখন ওরা দর্শকরা অনেক বাজে ইঙ্গিত করছিল, যার কারণে আমি সেলিব্রেশন করছিলাম। যদি এরকম না হতো তাহলে আমি সেলিব্রেশন করতাম না। সামনে ম্যাচগুলোতে আপনারা মাথায় রাখবো যে এগুলো যেন আর না হয়। ফুটবল ম্যাচের আসল আকর্ষণীয় হলো দর্শক, যারা আমাদেরকে মাঠে সবসময় এনার্জি দেয়। তো এবার আমরা দেখছি যে খুব তাড়াতাড়ি টিকিট বিক্রি হয়ে গেছে। তো এটা আসলে আমাদের জন্য প্রেরণা যে ভালো কিছু করার জন্য ইন্ডিয়া ম্যাচে। এদিকে নানা রকম গুঞ্জন থাকলেও বাংলাদেশের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নিতে ঢাকায় পা রেখেছে নেপাল জাতীয় ফুটবল দল। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নেপাল এবং বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। জনাব তাজওয়ার আউয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। এর আগে সবশেষ স্টুডিওতে আপনার সঙ্গে যখন আমার আলাপ হয়েছিল, তখন ছিল হচ্ছে বাংলাদেশ ভুটান ম্যাচের আগে। তারপর পরই সিঙ্গাপুরের বিপক্ষেও বাংলাদেশের ম্যাচ ছিল। তখন আপনি যেটা বলছিলেন, আমার যতটুকু মনে আছে, যে একটা নবজাগরণ হয়েছে ফুটবলের। আমাদের জন্য সামনে নতুন চ্যালেঞ্জ, দর্শকরা অনেক আসবেন। হামজা চৌধুরীকে ঘিরে একটা অন্যরকম মানে ফুটবলের জোয়ার তৈরি হয়েছে। কিংবা যারা প্রবাসী ফুটবলার যারা এসেছেন, হামজা, সমিত, যারাই বলেন, তো সেই চ্যালেঞ্জটা প্রথম ম্যাচেই আপনাদের একটা বড় চ্যালেঞ্জ আপনারা দেখছিলেন। এখন কিন্তু আপনারা কিছুটা এক্সপিরিয়েন্স আপনাদের হয়েছে। সেই ভুটান ম্যাচ, এরপরে হচ্ছে সিঙ্গাপুর ম্যাচ, হংকং ম্যাচ, এরপরে রয়েছে নেপাল এবং ভারত। সব মিলিয়ে এই পর্যন্ত এক্সপিরিয়েন্সটা কেমন? একটা চমৎকার এক্সপিরিয়েন্স ছিল সত্যি কথা বলতে। বাংলাদেশে ফুটবলের একটা গণজোয়ার উঠেছে। আমরা অনেক কিছু শিখেছি গত 3 খেলায়, যেটা অনেক বছর দীর্ঘ বছর কিন্তু খেলা হয় না বাংলাদেশের মাটিতে। এরকম একটা বড় আন্তর্জাতিক মানে খেলাও হয় না বাংলাদেশে। লাস্ট একটা কাপ হয়েছিল, বা ওটা মনে হয় 10-12 বছর আগে। এরকম
একটা কোয়ালিফাইং গেম, একটা হাই এনার্জি, হাই পেস গেম অর্গানাইজ করা একটা চ্যালেঞ্জ ছিল। এবং এখন আমরা জানি আমাদের দেশে অনেক ইস্যুস চলছে। আমাদের একটা ইন্টারিম সরকার আছে যারা খুব চমৎকারভাবে দেশ চালাচ্ছে, ওনাদের অনেক চ্যালেঞ্জ হচ্ছে। সো ওই চ্যালেঞ্জের ভিতরে যে আমরা এই গেমগুলি চালাতে পারছি, ওনাদের সাপোর্ট পাচ্ছি, আমাদের ফ্যান্সের সাপোর্ট পাচ্ছি, এটাই হলো আমাদের বড় আশা আর পাওয়া। এবং আমাদের যে হামজা জয়েন করেছে, শামেদ জয়েন করেছে, আমাদের অনেক তারকা বিদেশ থেকে আসছেন, আমরা মনে করি ব্লেন্ডটা একটা ভালো একটা কম্পিটিশন ক্রিয়েট করেছে টিমে, একটা টিমের স্পিরিট ইনক্রিজ করেছে। আর এটার জন্য কিন্তু বাংলাদেশ এখন একটা ফাইটিং স্পিরিটে চলে এসেছে। যদিও আমরা দেখেছি অতিথি খেলাতে আমরা ডাউন ছিলাম, বাট আমরা একটা ফাইটিং স্পিরিট নিয়ে কিন্তু আবার ইকুয়ালাইজ করতেও পেরেছি। দর্শকদের এক্সপেকটেশনের জায়গাও বেড়েছে যখন ওই স্টেডিয়ামটাতে, জাতীয় স্টেডিয়ামে যখন খেলা হয় এবং মানে পুরো এলাকাটা মানে একেবারে গম গম করতে থাকে, একটা গোল হলে বা একটা অ্যাটাক হলে, এইটা কেমন লাগে? ম্যাগনিফিসেন্ট ফিলিং। এটা আমরা আগে দেখেছি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামগুলিতে, যখন আমরা খেলা দেখতে যেতাম রিয়াল মাদ্রিদে বা ম্যানচেস্টার ইউনাইটেডের বাইরে, বা ওয়ার্ল্ড কাপ খেলাতে যখন যেতাম, ওইটা এখন বাংলাদেশের মাটিতে দেখা যাচ্ছে, ওইটা বাংলাদেশের মাটিতে ফিল করা যাচ্ছে। আমাদের দর্শকদের জন্য একটা চমৎকার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, আর দর্শকরাও যে এনার্জি নিয়ে আসে মাঠে, এটা দেখা একটা চমৎকার ফিলিং আমাদের জন্য। ভুটান সিঙ্গাপুর ম্যাচ কিংবা এরপরে হংকং ম্যাচেও মানে ব্যবস্থাপনার জায়গায় আপনাদের মানে এর আগে বেশ কিছু সমালোচনা ছিল, আপনাদের নিজের হংকং ম্যাচে সেই জায়গাটা অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। তারপরও বাফুফের সভাপতি তাবিত আওয়াল তিনি বলেছিলেন যে আরও বেটার করার আসলে সুযোগ আছে। আপনারা ওই জায়গাগুলো মানে আসলে আইডেন্টিফাই করেছেন কিনা, যে কী কী জায়গাগুলো নিয়ে আরও ব্যবস্থাপনায় কাজ করার সুযোগ আছে? আমরা প্রত্যেক গেমের পরে আমাদের প্রেসিডেন্টের সাথে বসি, উনি ইসি কমিটির সাথে বসে, তারপর আমাদের কম্পিটিশন কমিটির সাথে বসে আমাদেরকে অনেকগুলি গাইডেন্স দেয়, অনেকগুলি পয়েন্ট উল্লেখ করে দেয় যে এখানে এখানে আমি দেখেছি এই জিনিসগুলো হয়েছে, বা আমি শুনেছি, বা প্রেস যেটা হাইলাইট করে ওটা নিয়ে আমরা একটা গবেষণা করি। ওটার এগেনস্টে আমরা অনেক নতুন নতুন স্টেপ নিয়েছি। লাস্ট টাইম মেইন ইস্যুটা ছিল দর্শকদের 4 নম্বর গেট দিয়ে ঢোকার, ওখানে একটা মেলা হচ্ছিল, ওই মেলার সাথে আমাদের এন্ট্রেন্সের একটা ক্ল্যাশ হয়ে গেছিলো। এটা আনফর্চুনেটলি লাস্ট মিনিট আমরা কোনো বিকল্প প্ল্যান করতে পারি না, বিকজ আমাদের স্টেডিয়ামে সীমিত গেট ঢোকার জন্য, আউটার গেট যখন আমরা বলি। এবার আমরা চাচ্ছি যে ওটাকে আরও স্ট্রেংথেন করতে, ওটাকে আরও ভলেন্টিয়ার দিয়ে ক্যাপাসিটি বাড়াতে, যেন দর্শকরা আরও জলদি দ্রুত ঢুকতে পারে ওই গেটগুলি দিয়ে। স্টেডিয়ামের ভিতরে যে ঝামেলাগুলি ছিল ওটা আমরা মনে করি যে ভুটানে খেলার থেকে হংকং পর্যন্ত অলমোস্ট 90% ইমপ্রুভমেন্ট হয়েছে। পানি বিতরণ বলেন, বা খাওয়ার বিতরণ বলেন, বা স্টেডিয়ামের অ্যাটমসফিয়ার বা ক্লিনলিনেস নিয়ে এবার আমরা আশা করি যে 10% ল্যাকিংস ছিল, ওইটা আমরা ওভারকাম করে দর্শকদের জন্য আরও ভালো একটা উপহার দিব স্টেডিয়ামটাকে। বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচটা, নেপালের বিপক্ষে ম্যাচও রয়েছে, বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচটা নিয়ে অবশ্যই দর্শকের আগ্রহ একেবারে আকাশচুম্বী, মানে প্রত্যাশার জায়গা বা আগ্রহের জায়গা থাকবে নিশ্চয়ই। আমরা দেখেছি যে টিকিট সেলিংয়ের ক্ষেত্রেও আপনারা যেমনটা জানিয়েছেন আমাদের, খুব অল্প সময়ের মধ্যে একেবারে অনলাইনে সমস্ত টিকেটের এই যে মানে এটা তো এক ধরনের রেকর্ড, এত অল্প সময়ের মধ্যে এতগুলা টিকিট, এই ব্যাপারটা নিয়ে একটু যদি বলেন। আমি সত্যি কথা বলতে গতকাল আমরা যখন টিকিট লঞ্চ করেছিলাম, আমি নিজে ক্লিক করেছিলাম টার্ন অন। যখন আমরা ক্লিক অন করি তখন অলরেডি 10,890 দর্শক অলরেডি লগড ইন বসে আছে, যে টিকিটটা কখন ছাড়বো আমি রেজিস্টার দর্শক বসে আছে যেন টিকিটটা কিনতে পারে ওনারা। একটা দর্শক যদি 2টা টিকিটও কিনে 10,000 যদি অনলাইনে থাকে, এখানে কিন্তু আমাদের ক্যাপাসিটি ফুল হয়ে যায়। তারপরে দেখলাম যে অ্যাজ মিনিটস ওয়েন অন আরও দর্শক লগ ইন করছে, আর এটা একটা অফিস দিন, লাঞ্চে ঠিক পর টাইমটা, তো অনেক মেবি অফিস গোয়ার্সের একটা মিটিংয়ে ছিল বা পথযাত্রা ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, লাঞ্চের থেকে ফেরত আসছিল ওনাদের টেবিলে, সো ওনারা মেবি মিস করেছে। বাট মানে যদি লাইভ যখন হয় বিপুল মানুষ চলে আসে খেলার টিকিট কিনতে। আমার মনে হয় যে স্মুথ যে ট্রানজ্যাকশনটা হয়েছে, যারা ট্রানজ্যাকশন করতে পেরেছে ওরা কিন্তু একটা স্মুথ সিস্টেমের মাধ্যমে কিন্তু করতে পেরেছে, টিকিট কিনতে পেরেছে। আর এটাই ছিল আমাদের আশা, যে আমাদের যে প্রথম একটা হিকাপ ছিল ওই হিকাপ থেকে শিখে আমরা যেন আরও স্মুথ করতে পারি জিনিসটা। এখন যদি আমাদের স্টেডিয়ামের ক্যাপাসিটি আরও বড় থাকতো তাহলে আমরা আরও স্টেডিয়ামে দর্শক ঢুকাতে পারতাম। বাট আনফর্চুনেটলি আমাদের স্টেডিয়ামের একটা সীমিত ক্যাপাসিটি আসে। আমরা আগামীতে যেটা বলেছি যে আমরা গবেষণা করবো, আমরা চিন্তা করছি কীভাবে আমাদের স্টেডিয়াম আর একটু উন্নত করা যায়, এই স্টেডিয়ামকে ক্যাপাসিটি বাড়ানো যায় নাকি, আর নইলে আমাদের নতুন একটা বিকল্প স্টেডিয়াম বানাতে হবে। এরকম আলোচনা রয়েছে। আমাদের প্রেসিডেন্টের অনেক ম্যান্ডেট আছে, প্রেসিডেন্টের অনেক ভিশন আছে বা রোডম্যাপ আছে, যেটা ওনার
কক্সবাজার এমনই একটা স্টেডিয়াম চাচ্ছে উনি সরকারের থেকে। মানে এটা মানে টেন্টেটিভ কিরকম দর্শক ধারণ ক্ষমতার আপনাদের চিন্তা ভাবনা আছে বা কিছু? যদি আমরা এই গণজোয়ার ধরে রাখতে পারি তাহলে আমরা বিশ্বাস করি যে 60-70,000 দর্শকের ক্যাপাসিটি হওয়া উচিত একটা স্টেডিয়ামে। আমরা যখন আন্তর্জাতিক স্টেডিয়ামে যাই এখানে কিন্তু ইউনাইটেড স্টেটসে গেলে কিন্তু 1 লক্ষ দর্শকের উপরেও স্টেডিয়াম আছে। আমরা বিশ্বাস করি 60-70,000 দর্শকের একটা স্টেডিয়াম থাকা উচিত বাংলাদেশে। এখন যেরকম ইন্টারন্যাশনাল তারকারা আসছে হামজা চৌধুরীর মতন, আরও প্লেয়ার আসবে আগামীতে বাইরে থেকে, আর হোম গ্রাউন্ড প্লেয়ার অনেক গড়ে উঠবে। এই কমোডিটিটা বা একটা অ্যাটমসফিয়ার যেটা ক্রিয়েট করছে এই আমাদের এক্সপার্ট প্লেয়ার্স এবং লোকাল প্লেয়ার্স নিয়ে, আমি বিশ্বাস করি আমাদের ফুটবল লেভেলটা আরও উন্নত হবে, আরও এলিভেট হবে এটার পরে। সো এই প্লেয়ারদেরকে দেখতে আগামীতে দর্শক আসতে চাবে, আগ্রহী আসতে চাবে। আর আমরা যদি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে থাকি ওভার ফ্রেন্ডলি ফিক্সচার, যেখানে ফ্রেন্ডলি উইন্ডো থাকে, তাই আমি বিশ্বাস করি গণজগৎটা থাকবে। আর ফুটবলের যে ভালোবাসাটা ফিরে আসছে বাংলাদেশের মাটিতে, যদি লিগেও আমরা এরকম দর্শক ঢুকাতে পারি তাহলে আমি বিশ্বাস করি আমাদের ফুটবল আরও এগিয়ে যাবে। রাইট। আরেকটা বিষয় সেটা হচ্ছে দর্শকদের আগ্রহের জায়গাটা ধীরে ধীরে বাড়ছে অবশ্যই, সেটা আমরা মানে মাঠে দর্শক উপস্থিতি দেখলেই টের পাই। এবং এই ম্যাচগুলোর আগে বা ম্যাচের দিনও অনেক দর্শক আমাদের কাছেও ফোন করেন যে টিকিটের কোনো ব্যবস্থা করা যায় কিনা, বাফুফের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু মানে টিকিটের দাম নিয়ে এবার আমরা যতটুকু জেনেছি সাধারণ গ্যালারি থেকে শুরু করে মোটামুটি কিছু মানে মূল্য বৃদ্ধি করা হয়েছে। মানে দর্শকদের একটু আক্ষেপের জায়গা কিন্তু এখানে থেকে গেছে। আনফর্চুনেটলি এখানে একটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ইস্যু আছে। আমরা দেখেছি যে আপনি যদি ইন্টারন্যাশনাল ম্যাচ যদি বাংলাদেশের বাইরে দেখেন, যদি ডলারের চিন্তা করেন, কোনো টিকিট কিন্তু $10 নিচে হয় না কোনো দেশে। ওটার ম্যান্ডেট রেখে আমরা কিন্তু আরও বেশি প্ল্যান করেছিলাম, বাট আমাদের প্রেসিডেন্ট কিন্তু বলেছে যে 500 টাকার উপর উনি করবে না, এটা যেন সীমিত সবার পক্ষে সম্ভব হয় একটা টিকিট কেনার। সো ওটা দেখে আমরা প্ল্যান করেছিলাম গ্যালারিটা আমরা 500 করে রাখবো। আর বাকি যে সার্ভিসগুলি আছে যেগুলিতে আরও ফেসিলিটি বেশি, ওটা তো একটু দামটা বেশি হবে। আর এখানে বাফুফের একটা জায়গায় মানে মেইন জায়গা এখন আয় করার একটা, আমাদের অনেক ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে। সো এখানেও কিন্তু বাফুফের একটা সাপোর্ট লাগছে যে আমরা টিম যে হংকং গেল, সিঙ্গাপুর যাবে, এখানে যে আমাদের অনেক ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের ফুটবলের পিছিয়ে, ফুটবলের ট্রেনিং ফেসিলিটির উপরে, ফুটবলের প্লেয়ারদের যে বিভিন্ন ট্রেনিং মডিউলস বা ইকুইপমেন্ট লাগছে। আমি বিশ্বাস করি এখান থেকে কিন্তু বাফুফ নিজেদের পাশে চলতে পারবে, আর এখান থেকে একটা আয় করার সিস্টেম ওনাদের। আর আমি বিশ্বাস করি এটা ফুটবলের উপর ইনভেস্টমেন্টটা হবে। সো ফুটবল ইমপ্রুভমেন্ট করার জন্য এটা একটা বেনিফিট। আপনার সাথে আরও কথা বলবো। আমাদের হাতে আমাদের হামজা চৌধুরী কথা বলেছেন, এই রিলেটেড একটা রিপোর্ট রয়েছে, সেটা দেখে আবারও আপনার কাছে ফিরছি। আসন্ন নেপাল এবং ভারত ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না হামজা চৌধুরী। অর্থ নয়, দেশের ফুটবল উন্নয়নে কাজ করতে চান লেস্টার সিটির এই তারকা। এদিকে টেলিকম কোম্পানি রবির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন হামজা। কোম্পানিটির সঙ্গে আগামী 1 বছর যুক্ত থাকবেন দেশের ফুটবলের এই পোস্টার বয়। হামজা চৌধুরী মাঠে কিংবা মাঠের বাইরে ক্লান্তি যেন হার মেনেছে তার কাছে। সোমবার সন্ধ্যায় ঢাকায় পা রেখে পরদিন সকালেই ব্যক্তিগত কাজে যুক্ত হলেন হামজা। নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে দেশে এসেই আলো ছড়াচ্ছেন তিনি। মাঠের বাইরেও নিজেকে ব্যস্ত রাখছেন দেশের ফুটবলের পোস্টার বয়। এবার নতুন এক পথ চলা শুরু হামজার। দেশের একটি টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। আগামী 1 বছর কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন লেস্টার সিটির এই ফুটবলার। নতুন এই অভিজ্ঞতা নিয়ে রোমাঞ্চিত তিনি। It's one of the biggest companies in the country, and like we say, to obviously strive to help the younger generations and all the customers we already have. So yeah, for me to work for a brand that strives for better is something that aligns with the way I live my life too. So it's a massive opportunity, and again, আর্থিক বিষয়গুলো অনেকটাই নগণ্য হামজার কাছে। ভালোবাসার জায়গা থেকেই দেশের ফুটবল উন্নয়ন করতে চান তিনি। It's never just about the money. Obviously money always helps, but it's the passion for my country and how I can improve the conditions in this country. One of the main reasons I came to play for Bangladesh is to improve Bangladesh and give back what I can. A lot of my childhood memories are from Bangladesh and enjoying myself here. So
to be able to come back and help in any way I can, if that's to inspire the younger generations to play football. আসন্ন নেপাল ও ভারত ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে বদ্ধপরিকর হামজা। দুই বড় গেম আছে, নেপাল ফ্রেন্ডলি গেম ফর দ্য ওয়ার্ম আপ, ইন্ডিয়ার গেমের সঙ্গে। সো লাস্ট ফিউ রেজাল্টস আমরা রয়ে গেছে না, বাট আমরা একবারে ক্লোজ আছি, গুড পারফরমেন্সেস খেলতেছি, আর ইনশাল্লাহ ইন্ডিয়ার সঙ্গে জিতবো। দলের সঙ্গে দুদিন অনুশীলন করে বৃহস্পতিবার নেপালের বিপক্ষে মাঠে নামবেন হামজা চৌধুরী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবারও ফিরবো আলোচনায়। জনাব তাজওয়ার রাওয়াল, আমরা যেমন দেখছিলাম হামজাকে ঘিরে আসলে আগ্রহের জায়গা মানুষের, দর্শকদের মাঝে যেমন আছে, নিশ্চয়ই তিনি বাংলাদেশের ফুটবলের এখন পোস্টার বয় হয়ে উঠেছেন। তাকে ঘিরে নিশ্চয়ই বিভিন্ন প্রতিষ্ঠানেরও আগ্রহের জায়গা আছে, কোনোভাবে তাকে শুভেচ্ছা দূত করা যায় কিনা, কোনোভাবে তাকে তাদের কোম্পানির সঙ্গে যুক্ত করা যায় কিনা, আপনারা মানে কেমন মানে রিকোয়েস্ট পান তাকে নিয়ে? আমার জানা মতো বাফুফে অনেক রিকোয়েস্ট আসছে যে কীভাবে আমরা হামজার সাথে টাই আপ করতে পারি, কীভাবে ওনাকে আমাদের স্পন্সর করতে পারি, হামজাকে ওকে আমাদের যেটা রবি যেটা করেছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাখতে পারি। এটা অ্যাকচুয়ালি হামজার এজেন্টই সব হ্যান্ডেল করে। হামজা একটা পার্সোনাল টিম আছে যারা ওর সব পার্সোনাল রিলেটেড জিনিসপত্র হ্যান্ডেল করে। সো আমরা ইউজুয়ালি ওনাদের কাছে এটাকে ফরওয়ার্ড করে দিই, ওনাদের সাথে চুক্তি যদি হয়। আমরা বিশ্বাস করি হামজা ডেফিনেটলি একটা আইকন আমাদের বাংলাদেশের জন্য, আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য। হামজার কারণে কিন্তু আমাদের একটা গণজোয়ার উঠেছে যে একটা ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার যে বাংলাদেশে এসে খেলবে, এটা আমরা জীবনে বিশ্বাস করতে পারি নাই অতীতে। সো এটার কারণে কিন্তু হামজার কারণে কিন্তু আরও প্লেয়ার এখন আগ্রহ প্রকাশ করছে ফরেন মাটির থেকে এসে বাংলাদেশের জন্য খেলার জন্য। সো অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও কিন্তু ইয়াং তরুণ সমাজকেও কিন্তু অনেক মোরাল বুস্টিং করছে স্পোর্টসে ফেরত আসতে। যারা আগে ফুটবল থেকে একটু ক্রিকেটের দিকে যেত বা অন্য কোনো স্পোর্টের দিকে যেত, এখন কিন্তু ওনারা আবার ফুটবলের মাঠে ফিরে আসছেন হামজা চৌধুরীর কারণে। জি নিশ্চয়ই, আপনি যেমন বললেন যে ক্রিকেট এবং ফুটবল দুটো খেলার কথা বললেন, রিসেন্টলি এইটা নিয়ে একটা বেশ আলোচনা চলছে। সেটা হচ্ছে বিসিবির একজন পরিচালক, তিনি ফুটবল নিয়ে কিছু মন্তব্য করেছেন যেটা ফুটবলের যারা সংশ্লিষ্ট আছেন তাদের একেবারেই পছন্দ হয়নি, তাদের একটা ইগোর জায়গায় আঘাত এনেছে এবং এটা নিয়ে বাফুফে থেকে একটা চিঠিও পাঠানো হয়েছে। এটা নিয়ে আসলে বাফুফের অবস্থানের জায়গাটা কি? আমরা যেমনটা দেখছি সাবেক ফুটবলার যারা আছেন কিংবা বাফুফে সংশ্লিষ্ট যারা আছেন তারাও বেশ ক্ষোভ প্রকাশ করছেন। মানে এই পর্যায়ে এসে একেবারে প্রফেশনাল এই জায়গাটায় ক্রিকেট এবং ফুটবলকে এই যে মুখোমুখি দাঁড় করানোর একটা ব্যাপার অনেকের মধ্যেই দেখা যায়, আবার বাংলাদেশে হামজাকে ঘিরে বা ফুটবলের যে একটা জাগরণের জায়গায় এই সময় এই মন্তব্যটা আপনি কেমনভাবে দেখেন? আমি নিজের থেকে যদি বলি, আমি পার্সোনালি আঘাত পেয়েছি এই কমেন্টে। আমি একটা মেবি প্রফেশনাল ফুটবলার না বা অ্যামেচার ফুটবলার, আমি ফুটবল কোচ করেছি অনেকদিন আমেরিকান স্কুলের। আমি ফুটবলের সাথে এখন জড়িত, বাফুফের সাথে, আমরা নফেল স্পোর্টিং ক্লাবের সাথে জড়িত। এই কথাটা বলাটা উচিত হয় নাই। একটা ব্যক্তি যে এখন বিসিবির একটা পরিচালক পথে আসে, এটা ওনার হুঁশিয়ার হয়ে কথা বলা উচিত ছিল। বাট আমার মনে হয় আমাদের প্রেসিডেন্ট এটাকে অলরেডি প্রতিবাদ করেছে ওনার চিঠিতে। এটা উনি প্রফেশনালি হ্যান্ডেল করবে। বিসিবি থেকে কোনো রেসপন্স দেওয়া হয়েছে? ওইটার ঠিক আমি জানি না, আমার সাথে ওটা নিয়ে কথা হয় না, আমি একটু আজকে ব্যস্ত ছিলাম। বাট আই এম শিওর একটা ডায়ালগ হবে, যদি না হয়ে থাকে মেবি আগামীতে হবে। বিকজ আমরা বিশ্বাস করি খালি ফুটবল একা না, ক্রিকেট, ফুটবল, কাবাডি, বাস্কেটবল, ভলিবল, যা স্পোর্ট আছে, হ্যান্ডবল, সব একসাথে গড়ে ওঠাতে হবে। বাংলাদেশের তরুণ সমাজ প্রত্যেকটা স্পোর্ট ভালোবাসে, আমরা স্পোর্টস লাভার্স, আমরা প্রত্যেকটা স্পোর্টকে দেখতে চাই আমাদের বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে, যেন প্রাইড নিয়ে যেন মাঠে খেলতে পারে আর জয়লাভ করতে পারে আগামীতে। ভারত ম্যাচে নিশ্চয়ই এটার অনেকে জবাবটাও পেয়ে যাবে। বাংলাদেশ ভারত ম্যাচে যখন মানে উপচে পড়া দর্শকের ভিড় থাকবে এবং স্টেডিয়াম এলাকায় মানে একটা অন্যরকম পরিবেশ থাকবে, হয়তো বা আবারও নতুন করে প্রমাণ হবে যে ফুটবলের ক্রেজটা কোন জায়গায়, নাকি? ডেফিনেটলি আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ ইন্ডিয়া খেলার যে চাহিদা ছিল টিকিটের, আমাদের যে চাহিদা আছে ফ্যান জোনে কিন্তু আমাদেরকে এখনও কোয়েশ্চেন করছে ফ্যান জোনটা কই হবে, কীভাবে যাব, ফ্যান জোনের প্রেসক্রিপশনটা কি, মানে কি ফ্রি নাকি পেইড, তারপরে কি মানে ইভেন্টস থাকবে ওখানে। এবং আমরা যেটা দেখছি যে বাংলাদেশের মাটিতে বসে না, মানে স্টেডিয়ামে বসে না খেলা দেখতে পারে, সবাই স্টেডিয়াম বাইরে টিভিতে দেখার জন্য রেডি। সো এই গণজোয়ারটা কেউ থামা রাখতে পারবে না। আমি বিশ্বাস করি আমাদের ফুটবল আরও উপরে উঠবে, আমাদের ফুটবল আগামীতে আরও খেলা হবে, আরও ভালো ভালো টিমের সাথে খেলা হবে। সো এটা যদি আমরা ধরে রাখতে পারি, আমি বিশ্বাস করি যে
কেউ চ্যালেঞ্জ করতে পারবে না ফুটবলকে। দর্শকদের জন্য বাড়তি কোনো আয়োজন থাকছে কিনা বাংলাদেশ ভারত কিংবা বাংলাদেশ নেপাল ম্যাচকে ঘিরে, কনসার্ট কিংবা এমন কোনো আয়োজন রাখা হচ্ছে কিনা? ডেফিনেটলি আমরা যেহেতু দর্শকদেরকে চাচ্ছি, আমাদের যে দর্শক টিকিট কিনেছে আমরা রিকোয়েস্ট করছি দর্শককে 3টার ভিতরে যেন ওনারা এসে লাইন ধরে যেন মাঠে প্রবেশ করে ফেলে, যে স্টেডিয়ামে প্রবেশ করে। বিকজ আমরা চাচ্ছি যে আগে আগে স্টেডিয়ামটা রেডি করে ফেলতে পারলে যে লাস্টে যে একটা মিস আপ হয় গেট নিয়ে, এই মিস আপটা হবে না। আমাদের আগের সিকিউরিটির কারণে আমরা 7টার সময় আবার গেট বন্ধ করে দিব, 8টার সময় খেলা শুরু। যেহেতু আমরা স্টেডিয়াম ফিল করবো 3টার থেকে, আমাদের তো দর্শকদেরকে একটা উপহার দিতে হবে যে যারা আগে আসবে। তো আমরা একটা কনসার্ট করব, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস একটা কনসার্ট করবে আমাদের দর্শকদের জন্য। জি, আর্চারির একটা মানে টুর্নামেন্ট হচ্ছে সেখানে, এশিয়ান আর্চার চ্যাম্পিয়নশিপ। তো ওই স্টেডিয়ামটা তাদের ছেড়ে দেওয়ার কথা আমি যতটুকু জানি। এখন মানে এই যে সময়টুকু আছে এর মধ্যে কি কি গোছগাছ বাকি থাকবে, যেহেতু এখানে একটা অন্য ইভেন্টের খেলা, অন্য ডিসিপ্লিনের একটা খেলা হচ্ছিল, নিশ্চয়ই আপনাদের মতো একটা অ্যারেঞ্জমেন্ট করার ব্যাপার আছে। ডেফিনেটলি অনেক আয়োজন বাকি আছে, আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে এবার কাজ শুরু করতে। গতবার আমাদের ডিপ ক্লিনিং করতে প্রায় 7 দিন লেগেছিল, প্রত্যেকটা গ্যালারিতে পাওয়ার ওয়াশ করা এবং প্রত্যেকটা বাথরুম ক্লিন করা, প্রত্যেকটা ফেসিলিটি ইনশিওর করা যে লাইট ফেসিলিটি আছে, যেহেতু খেলার রাত্রে এন্ট্রি এক্সিট নিয়ে যে কাজগুলি করতে হয়, এবং যে ব্র্যান্ডিংটা করতে হয় স্টেডিয়ামে, ওটার বাইরে আমাদের যে ড্রেসিং রুম আছে, ড্রেসিং রুম প্রিপেয়ার করতে হয় খেলোয়াড়দের জন্য। একটু দেরি হয়ে গেছে আমাদের জন্য এবার, বাট আমরা বিশ্বাস করি কালকে আর্চারি যখন মাঠ ছেড়ে দিবে আমাদেরকে, আমরা কাজ তাৎক্ষণিকভাবে শুরু করে দিব, যেন আমরা নেপালে আগে কাজ মেবি 50% আগে নিতে পারবো। জি, আমি খুব ছোট্ট করে জানতে চাইবো, সময় খুব কম আছে হাতে। সেটি হচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচ ঘিরে আসলে একটা বিশাল হাইপের জায়গা তৈরি হয়েছে, এবং আমরা যতটুকু মানে জানতে পেরেছি সেটা হচ্ছে হামজা আসার পর থেকে, হামজা সৌমিত্রা আসার পর থেকে সাউথ এশিয়ায় আসলে বাংলাদেশের ফুটবল নিয়ে একটা আলোচনার ব্যাপার আছে। বাংলাদেশ ভারত ম্যাচের দিকে শুধু বাংলাদেশ ভারতের দর্শকরা না, মানে সাউথ এশিয়ার অনেক দর্শকেরও হয়তো চোখ থাকবে যে নিশ্চয়ই ম্যাচটা একটা হাইপ, অন্যরকম হাইপ থাকবে ম্যাচটাকে ঘিরে। এইটাকে নিয়ে আপনাদের মধ্যে আসলে আয়োজনের জায়গাটা বা নিরাপত্তা বলেন, আয়োজন বলেন, বা সার্বিকভাবে আপনাদের চিন্তা ভাবনার জায়গাটা কেমন? আমাদের ফার্স্ট প্রায়োরিটি সবসময় সিকিউরিটি। যে যে টিম আসে, এটা একটা ইন্টারন্যাশনাল লেভেল গেম, আমাদের ফিফাকে জব দিতে হয়, আমাদের এএফসিকে জব দিতে হয়। তো আমরা সবসময় সিকিউরিটিকে প্রাইম অ্যাসপেক্টে রাখি। আমাদের প্রেসিডেন্ট আজকেও আমাদের সাথে একটা সিকিউরিটি মিটিং করেছে, উনি আমাদেরকে গাইডলাইন দিয়েছে কি কি ইমপ্রুভমেন্ট চায়, উনি কি কি অ্যাডিশনাল চায়। এবার দেখবেন কিন্তু সিকিউরিটিও এনহ্যান্স হবে টিমের জন্য ওয়াল মুভিং এবং মাঠে। এক্স্যাক্টলি কি প্ল্যান আমি বলতে পারবো না আপনাকে, বাট আপনারা দেখবেন এবার সিকিউরিটি নিয়ে আমাদের একটা সিভিয়ার কনসার্ন আছে। আর আমাদের ফ্যান্সের জন্য একটা সেফটির ব্যাপার আছে, ফ্যান্সদেরকে আমাদের ইনশিওর করতে হবে যে ফ্যান আমাদের খেলা দেখতে আসবে সেফলি, যেন খেলা দেখতে আসতে পারে, মাঠে প্রবেশ করতে পারে সেফলি, আবার বাড়িতে ফিরে যেতে পারে। বিশৃঙ্খলার জায়গাটাও যাতে না হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা বাংলাদেশ নেপাল এবং বাংলাদেশ ভারত ম্যাচের আয়োজন সহ নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে কথা বলছিলেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। 4 ক্যাচ মিসে ছিটকে যাওয়া ম্যাচটা আয়ত্তে এসেছে শেষ বিকেলে, সেটাও স্পিনারদের কৃতিত্বে। কিন্তু ম্যাচ শেষে সেই ক্যাচ মিসটাকে কোনো সমস্যা মনে করছেন না দলের প্রতিনিধি হয়ে প্রেস কনফারেন্সে যাওয়া হাসান মাহমুদ। তার দাবি, চেষ্টা করছে সবাই, ঠিক হয়ে যাবে দ্রুতই। এই একটা বিষয় বাদ দিলে মোটা দাগে দিনটা ভালোই গেছে বাংলাদেশের। হাসানের দাবি, এই উইকেটে আয়ারল্যান্ডের রানটা নাকি মামুলি। উইকেটে স্পিন ধরায় খুশি হলেও মনের কোণে ঠিকই হতাশা উকি দিচ্ছে টাইগার পেসারের। যথেষ্ট হার্ডওয়ার্ক করতেছি ফিল্ডিং নিয়ে, আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করতেছি মাঠে এসে, চেষ্টা করতেছি যাতে আরেকটু ইমপ্রুভ করা যায়। বাট গেমের মধ্যে এটা হতে পারে, ক্যাচ মিস হতে পারে, এটা পার্ট। বাট আমরা চেষ্টা করি যে মানে রিকভার কতটুকু করা যায়। হয়তো আজকে অনেকগুলো মিস হয়েছে, বাট হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরও কমে যাবে, বেশি বলবো না আমি। বাট আমরা চেষ্টা করতেছি যাতে আরও কম রাখা যায়, ইকোনমিক্যাল বোলিং করা যায়। এখন আপনি দেখেন রান রেট 3 করে আছে, সো এটা ব্যাটিং উইকেটে এটা হবেই স্বাভাবিক। বাট কালকে যদি আর্লি ওদেরকে ব্রেক থ্রু দেওয়া যায়, 2টা উইকেট বাকি আছে, তারপরে আমরা হয়তো আবার ভালো একটা স্টার্ট করলে টোটাল একটা যদি আমরা দিতে পারি আরও ভালো হবে আর কি। উইকেটে আমাদের কনসিস্টেন্সি যাতে আর একটু বেশি থাকে ফ্ল্যাট উইকেটগুলোতে, তো মানে ওইটার দিকে ফোকাস থাকে যাতে ভালো জায়গায় বল করি সব সময়, মানে টিমের জন্য কন্ট্রিবিউট থাকে যে যতটুকু ইকোনমিক্যাল বোলিং করা যায়, ওইটাই আর কি আমাদের মেইন ফোকাস থাকে যদি এরকম পিচ থাকে। আবারও স্বাগত খেলার সময়, আবারও ফুটবল।
বিশ্বকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকো। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ফুটবলার, অফিসিয়াল ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া প্রাডো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ ফুটবল বিশ্বকাপ আয়োজন যে কোনো দেশের জন্য পরম কাঙ্ক্ষিত বিষয়। আসন্ন বিশ্বকাপ আয়োজনে সেই সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। প্রতিটি দেশ আসরটি আয়োজনে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। আয়োজক 3 দেশের এক দেশ মেক্সিকো। বিশ্বকাপের হোস্ট হতে পেরে দারুণ উচ্ছ্বসিত দেশটি মেগা ইভেন্ট সামনে রেখে নানা কর্মযজ্ঞ হাতে নিয়েছে তারা। স্টেডিয়ামগুলো সাজানোর সঙ্গে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নিরাপত্তার বিষয়গুলো। পাশাপাশি মেক্সিকানরা তুলে ধরতে চান তাদের সংস্কৃতি, ফুটবলের প্রতি ভালোবাসা। বিশ্ববাসীকে জানান দিতে চান তারা কতটা অনুপ্রাণিত বিশ্বকাপ নিয়ে। বিষয়গুলো সবার সামনে তুলে ধরেন মেক্সিকোর প্রেসিডেন্ট। আমরা যখন জিয়ান্নি ইনফান্তিনোকে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম, তখন তিনি কিছু সত্য কথা বলেন। হোম অফ ফুটবলের সংবাদ সম্মেলনে হাসি মুখে ছিলেন। সবাই উৎসাহ নিয়ে আমন্ত্রণ জানিয়েছে। আমাদের ছেলেমেয়েরা বিষয়টি উপভোগ করছে। এতে বোঝা যায় আমরা জাতি হিসেবে কতটা ফুটবল প্রেমী। আয়োজনটা যতটা উৎসাহের ততটা চ্যালেঞ্জেরও, কারণ মেগা ইভেন্ট করতে হবে সুষ্ঠুভাবে, যেখানে বড় বিষয় নিরাপত্তা, বিশেষ নজরদারি রাখা হবে বিষয়গুলো। মেক্সিকো প্রেসিডেন্টও জোর দিচ্ছেন নিরাপত্তা সংক্রান্ত দিকগুলো। যদিও ফিফার অফিস গত 3 বছর ধরে বিষয়গুলো দেখছে মেক্সিকোতে। আমাদের লক্ষ্য ফ্যানদের নির্বিঘ্নে খেলা দেখা নিশ্চিত করা, তারা যেন শান্তিপূর্ণভাবে ম্যাচ দেখতে আসতে পারে। এক দেশকে সমর্থন করতে গিয়ে যেন অন্যদের আঘাত না করি, এই বিষয়গুলো দেখতে হবে। ফিফার মেক্সিকো অফিস গত 3 বছর ধরে ফেডারেল নিরাপত্তা অফিসের সঙ্গে কাজ করছে। নিরাপত্তার বিষয়গুলো তারা ভালোভাবে দেখছে। নিরাপত্তার প্রোটোকল নিয়ে আমরা শিগগিরই নিয়ম প্রকাশ করব। আমরা বেশ আত্মবিশ্বাসী দারুণ একটি আয়োজন উপহার দিতে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটিতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। আর্থিক সংকট এড়াতে ক্লাবের অধিকাংশ মালিকানা বিক্রি করে দিল স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ। মার্কিন প্রতিষ্ঠান অ্যাপোলো স্পোর্টস ক্যাপিটাল কিনে নিয়েছে ওই শেয়ার। তবে গোপন করা হয়েছে বিক্রিত শেয়ারের পরিমাণ। 2.5 মিলিয়ন ইউরোর বিনিময়ে ক্লাবের অধিকাংশ শেয়ার কিনে নিয়েছে ওই প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে নিজেদের চলমান আর্থিক সংকট কাটিয়ে ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন আর ট্রান্সফার মার্কেটে আরও বিনিয়োগের প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। আবারও ক্রিকেট। দিল্লির গাড়ি বিস্ফোরণের জেরে এবার ভারত সাউথ আফ্রিকার প্রথম টেস্ট ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইডেন গার্ডেন্স স্টেডিয়াম এলাকাসহ গোটা কলকাতায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে 2 হেভিওয়েট দল 2 ম্যাচ সিরিজে মুখোমুখি হওয়ার অপেক্ষায় ভারত সাউথ আফ্রিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর সাবেক রানার্স আপদের লড়াই ঘিরে ক্রিকেট বিশ্বে আলোচনা। তবে 22 গজে নামার আগে আতঙ্ক ক্রিকেটারদের মনে। নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সোমবারের গাড়ি বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে গোটা ভারত। বিস্ফোরণে হতাহতের ঘটনায় শঙ্কিত সবাই। বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। আর এমন একটা সময়েই শুরু হচ্ছে ভারত সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ। 14 নভেম্বর প্রথম ম্যাচ শুরু ইডেন গার্ডেন্সে, যে ম্যাচ ঘিরে নিরাপত্তার কড়াকড়ি কলকাতা শহর জুড়ে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, আইকনিক স্টেডিয়াম সহ শহরের বিশেষ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লোকাল পুলিশের পাশাপাশি থাকবে স্পেশাল টাস্ক ফোর্স বা STF। ইডেন গার্ডেন্সে থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে স্টেডিয়ামের বাইরের অংশ, এন্ট্রি গেট ও গ্যালারি। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। দর্শকদের মাঠে প্রবেশের ক্ষেত্রে বাড়তি চেকিং এর মধ্য দিয়ে যেতে হবে। কোনো ধরনের ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না তাদের। এছাড়া কলকাতা শহরের বিশেষ জায়গা যেমন পশ্চিমবঙ্গ রাজ্যসভা, রাজভবন, হাইকোর্ট, অল ইন্ডিয়া রেডিও সহ স্টেডিয়ামের নিকটবর্তী গুরুত্বপূর্ণ স্থানগুলো ঢেকে ফেলা হবে নিরাপত্তার চাদরে। এ নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সিকিউরিটি প্রোটোকল চূড়ান্ত ও ক্রাউড ম্যানেজমেন্ট প্ল্যান রিভিউ করেছে দুপক্ষ। ভারত ও সাউথ আফ্রিকা টিমের হোটেলও রয়েছে সার্বক্ষণিক নজরদারিতে। শোনা যাচ্ছে কালীঘাট মন্দিরে প্রার্থনার জন্য যেতে চেয়েছিলেন ইন্ডিয়ান হেড কোচ গৌতম গম্ভীর, কিন্তু নিরাপত্তার স্বার্থে সেটা হয়তো বাতিল করতে হবে তাকে। কড়া নিরাপত্তার মাঝেই অনুশীলন করতে হয়েছে ক্রিকেটারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ।
চট্টগ্রাম জেলাকে 3-2 গোলে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে দিনাজপুর জেলা। দলের হয়ে জোড়া গোল করেন মিলন ইসলাম। কমলাপুর স্টেডিয়ামে অবশ্য শুরুতেই এগিয়ে যায় চট্টগ্রাম। মাত্র 5 মিনিটে স্কোর করেন জাহেদুল ইসলাম। প্রথমার্ধের যোগ করার সময়ে দিনাজপুরকে সমতায় ফেরান মিলন। ম্যাচের 64 মিনিটে সাগরের গোলে এগিয়ে যায় দিনাজপুর। 73 মিনিটে নিজের জোড়া গোল পূরণ করে চট্টগ্রামকে ম্যাচ থেকে ছিটকে দেন মিলন। শেষ দিকে চট্টগ্রাম একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি। 3-2 ব্যবধানের জয়ে ফাইনালে পা রাখে দিনাজপুর জেলা দল। জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন মিলন ইসলাম। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।